বই ভয়েসে স্বাগতম। অধ্যায় 6। আসবে বলেছিল জাহানারা, রোববার দিন এলো না। সকাল থেকে বাসায় অপেক্ষা করেছে কাসেদ। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, তখনও না আসায় বিচলিত বোধ করল সে। একবার মনে হলো হয়তো সে আর আসবে না। কাপড় পরে বাইরে বেরোবার তোড়জোড় করল, কিন্তু কাপড় পরা হয়ে গেলে মনে হলো যদি সন্ধ্যের পরে আসে সে, তাহলে কাসেদকে ঘরে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাবে জাহানারা। কে জানে কি কথা বলার আছে তার। এমনও হতে পারে শিউলি যা বলেছে তার সবটুকু মিথ্যে। হায় খোদা, যদি তাই হতো। ভাবতে গিয়ে আর বাইরে বেরোনো হয় না তার। কিন্তু সন্ধ্যের পরেও এলো না জাহানারা, রাতেও না। বিরক্ত হয়ে রাত 10টার পরে রাস্তায় বেরিয়ে পড়েছে কাসেদ। ফিরেছে রাত 2টো বাজিয়ে। সে রোববার না এলেও পরের রোববারে এলো জাহানারা, তখন বিকেল। ঘরে এসে মায়ের মাথার কাছে বসল সে। অসুস্থ মা অনুযোগ ভরা কণ্ঠে বললেন, এতদিন পরে এলে মা? জাহানারা মৃদু গলায় বলল, কাজ ছিল। কাজ ছিল না হাতি ছিল। অদূরে দাঁড়ানো কাসেদ অনমনে বিড়বিড় করে উঠল। মা অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখছিলেন তাকে, আর ফিরে তাকাচ্ছিলেন কাসেদের দিকে। মা কি চান আর এই মুহূর্তে তিনি মনে মনে কি ভাবছেন তা ভালো করে জানে কাসেদ। যারা ধর্মপ্রাণ, খোদা নাকি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। তবে কি মায়ের বাসনা বাস্তবে রূপ পাবে? কাসেদ কি বিয়ে করতে পারবে জাহানারাকে? এসব কি ভাবছে সে? মা আর জাহানারার সামনে থেকে সরে নিজের ঘরে চলে এলো কাসেদ। একটা বিষয় সে এখনো বুঝতে পারছে না। আজ আসার পরে থেকে কাসেদের সঙ্গে এখনো একটা কথাও বলেনি জাহানারা। বললে নিশ্চয়ই তার সম্মানহানি হতো না। সেতারের মাস্টারকে যদি ও বিয়ে করতে চায় করুক না, তাতে কাসেদের কোনো বক্তব্য থাকবে না। ব্যথা যদি সহ্য করতে হয় নীরবে সহ্য করবে সে। পাশের ঘরে মা আর জাহানারা কি আলাপ করছে সব এ ঘর থেকে শুনতে পাচ্ছে কাসেদ। মা এখন নাহারের বিয়ের কথা শোনাচ্ছেন তাকে। ওর বিয়ের পাকা কথা দিয়ে দিলাম মা, দিন তারিখ আসছে হপ্তায় ঠিক হবে। ছেলেটি বড় ভালো। জাহানারা শুধালো, ছেলে কি ঢাকাতেই আছে? মা বললেন, হ্যাঁ, ঢাকায় বাসা আছে ওর। জাহানারা বলল, তাহলে ভালোই হলো, সব সময় আমাদের কাছাকাছি থাকবে। তা মা, আমি যতদিন বেঁচে আছি ওকে চোখের আড়াল করছি নে। বিয়ের পরেও ও আমার কাছে থাকবে। মা ভাঙা গলায় বলছেন, ও আমার ডান হাত, ও কাছে না থাকলে আমি চোখে দেখি নে মা। বড় ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, অমনটি আর হয় না। বলতে গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি, কিন্তু থামলেন না। আবার বললেন, মেয়েদের 5-10টা সাদ আল্লাত থাকে, ওর তাও নেই। কোনোদিন মুখ ফুটে কিছুই চাইনি সে আমার কাছে। বলতে গিয়ে একবার কেঁদে ফেললেন তিনি। কান্নায় বন্ধ হয়ে এলো তার কণ্ঠস্বর। নাহার ডাকল, মা। জাহানারা নীরব, কি বলবে হয়তো বুঝে উঠতে পারছিল না। আঁচলে চোখ মুছতে মুছতে মা বললেন, যাও তুমি এবার ও ঘরে গিয়ে বসো। নাহার, মা আমার, ওদের জন্য 2 কাপ চা বানিয়ে দে। কাসেদ বিছানায় বসে বসে এতক্ষণ ওদের আলাপ শুনছিল। উঠে দাঁড়িয়ে জানলার পাশে সরে গেল সে। দরজার দিকে পেছন ফিরে থাকায় সেদিককার কিছুই এখন সে দেখতে পাচ্ছে না। দেখছে বাইরের আকাশ, যদিও সজাগ মন তার পেছনেই পড়ে আছে। জাহানারার পাড়ার শব্দ শোনা গেল এ ঘরে। জানালার উপর আরও ঝুঁকে এলো সে। শব্দ থেমে গেছে। কাসেদ আর চোখে একবার তাকালো পেছনে। ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছে জাহানারা, দেখছি ওকে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কাসেদ। ও আপনি? ও কখন এসেছে যেন জানে না সে। জাহানারা মৃদু গলায় শুধালো, অমন তন্ময় হয়ে কি দেখছিলেন বাইরে? কিছুই না, এমনি দাঁড়িয়েছিলাম। সরে এসে বিছানায় বসল কাসেদ। বসুন। টেবিলটা টেনে জাহানারা বসল। গত রোববার দিন আসবো বলেছিলাম, হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় আসতে পারিনি। যেন কৈফিয়ত দিচ্ছে সে। কাসেদ বলল, অবশ্য আমিও বাসায় ছিলাম না, একটা কাজে সারাদিন বাইরে থাকতে হয়েছিল। মিথ্যে কথাই বলল সে। কেন যে বলল হঠাৎ তার কোনো যুক্তিসঙ্গত কারণ নিজেও খুঁজে পেল না। জাহানারা হেসে বলল, তাহলে না এসে ভালোই করেছি, কি বলেন? কাসেদ হাসতে চেষ্টা করল, পারল না। টেবিলের উপর থেকে একখানা বই তুলে নিয়ে তার পাতা উল্টাতে লাগলো জাহানারা।
কিছু বলবে সে, কিন্তু কোত্থেকে যে শুরু করবে তাই ভেবে উঠতে পারছে না। বার দুয়েক ব্যর্থ হয়ে অবশেষে জাহানারা বলল, আপনার সঙ্গে একটা কথা ছিল আমার। কাসেদ ঢোক গিলে বলল, বলুন। বুকটা আবার অস্বাভাবিকভাবে কাঁপছে তার, হাতপাগুলো ঠান্ডা হয়ে আসছে। বইটা বন্ধ করে জাহানারা বলল, আপনি হয়তো জানেন না যে শিউলি একটি ছেলেকে ভালোবাসত। না, না তো। কাসেদ অবাক হয়ে তাকালো জাহানারার দিকে। সে বুঝতে পারল না জাহানারা হঠাৎ শিউলির প্রসঙ্গ দিয়ে কথা বলছে কেন। স্বল্প বিরতি নিয়ে জাহানারা আবার বলল, ও এখন ইটালিতে আছে, ফাইন আর্টসের ছাত্র সে। কিন্তু কিছু বলতে গেল কাসেদ। ওকে থামিয়ে দিয়ে জাহানারা আবার বলল, 2 বছরের ট্রেনিংয়ে গেছে সে, ফিরে এসে ওদের বিয়ে হবে। কিন্তু সে তো কোনোদিন বলেনি আমায়। ঈষৎ বিস্মিত স্বরে কাসেদ বলল, আজ আপনার কাছ থেকেই প্রথম শুনছি। জাহানারা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে, তারপর টেনে টেনে বলল, আপনি জানেন না বলেই আপনাকে জানানো প্রয়োজন, নইলে। সে থেমে গেল হঠাৎ। কাসেদ ইতস্তত করে বলল, কিন্তু এসব আপনি কেন বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। আপনি অবুঝ নন। জাহানারা পরীক্ষণে বলল, কাউকে ভালোবাসতে যাওয়ার আগে তার সব কিছু জেনে নেওয়া উচিত, নইলে পরের দিকে অশেষ অনুতাপে ভুগতে হয়। বলতে গিয়ে চোখে মুখে রক্ত এসে জমেছে তার, কথাগুলো জড়িয়ে আসতে চাইছে বারবার। কাসেদ চমকে উঠল। কিছু বলতে যাবে এমন সময় চা হাতে নাহার এসে ঢুকল ঘরে। দুজনের দিকে 2 কাপ চা বাড়িয়ে দিতে গিয়ে উভয়ের দিকে তাকালো নাহার। তারপর নিঃশব্দে বেরিয়ে গেল সে। টেবিলের উপর চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে জাহানার আবার বলল, অবশ্য শিউলি মেয়ে হিসেবে খারাপ নয়, আমার কাজিন, আমি ওটু ভালো করে জানি। তাছাড়া আপনার সঙ্গেও মানাবে বেশ। কিন্তু কথাটা শেষ করল না সে। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কি ভেবে আবার বসে পড়ল কাসেদ। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে শুধালো, আপনার কি কথা শেষ হয়েছে? জাহানারা কথার জবাবে বলল, আমার অনধিকার চর্চার জন্য আপনি হয়তো রাগ করেছেন, তাই ক্ষমা চাইছি। কাসেদ বলল, ক্ষমা চাবার কোনো প্রশ্ন আসে না, কিন্তু কথা জানেন, আপনি যে এই এতক্ষণ এত কিছু বললেন, আমি তার কোনো হদিশ খুঁজে পাচ্ছি না। শিউলিকে আমি ভালোবাসি এ কথা আপনাকে কে বলল শুনি? ভয় নেই, জাহানারা মৃদু হেসে বলল, আমি নিশ্চয়ই এ নিয়ে 10 জায়গায় আলোচনা করব না। কাসেদ বিরক্তির সঙ্গে বলল, আপনি ভুল করছেন, শিউলির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন। সহসা গম্ভীর হয়ে গেল জাহানারা। স্থির চক্ষে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। কি যেন খুঁজতে চেষ্টা করল ওর 2 চোখের মণিতে। তারপর টেনে টেনে বলল, সেদিন বাসা থেকে ফিরে আসার পথে আপনি কি কিছু বলেননি ওকে? কাসের ভাবতে চেষ্টা করল। সেদিন অনেক কথা হয়েছে শিউলির সঙ্গে, অনেক আলাপ। সঠিক সবকিছু ভাবতে গিয়েও মনে হলো না তার। ওকে চুপ থাকতে দেখে জাহানারা মৃদু হাসল। উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়ে গেল, এখন উঠি তাহলে। কাসেদ সঙ্গে সঙ্গে বলল, একটা ভুল ধারণা নিয়ে আপনি চলে যাবেন? বসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। জাহানারা বসল, বসে বলল, বলুন, কি কথা? পাশের ঘরে মা নামাজ শেষে টেনে টেনে সুর করে কোরআন শরীফ পড়ছেন। শরীরটা আজ একটু ভালো যাচ্ছে তার, তাই উঠে বসেছেন বিছানায়। কাসেদ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল মেঝের দিকে, তারপর ধীরে ধীরে বলল, সেদিন ওর সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি। যা হয়েছিল তার সবটুকু আমার মনে নেই। তবে যে কথাই হোক না কেন, তা থেকে আপনি যে সিদ্ধান্ত টেনেছেন, তা সত্যি বলতে কি হাসি পাওয়ার মতো। জাহানারা মৃদু হাসল। আপনার কাছে কৈফিয়ত চাইনি কাসেদ সাহেব, আমি কৈফিয়ত দিচ্ছিও না। সহসা রেগে গেল কাসেদ। আপনি শুনতে চেয়েছিলেন তাই বলছিলাম, না করলে বলবো না। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে সরে গেল সে। দুজনে নীরব। পাশের ঘর থেকে মায়ের সুর করে কোরআন পড়ার শব্দ আসছে ভেসে। ধীরে ধীরে রাত বাড়ছে বাইরে, আকাশে অনেক তারা। এবার চলি? পেছন থেকে জাহানারার কণ্ঠস্বর শুনতে পেল কাসেদ। ফিরে তাকালো না, বলল, আসুন। ঘরের মাঝখান থেকে জুতোর শব্দ ধীরে ধীরে ঘরের বাইরে চলে গেল।
পাশের ঘরে মায়ের সঙ্গে কথা বলছে জাহানারা। কাসেদ তখনও জানালার পাশে দাঁড়িয়ে। মানুষের সঙ্গে সহজভাবে মেলামেশার পরিণাম অবশেষে এই দাঁড়ায়। জাহানারার মাধ্যমে আলাপ হয়েছিল, তারপর দেখা হলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো, আলোচনা করত। এর ঊর্ধ্বের অন্য কোনো সম্পর্ক ছিল না। কে জানে, হয়তো এটা জাহানারার একটা মন গড়া ব্যাপার। নিজে থেকে হয়তো একটা সিদ্ধান্ত টেনেছে সে, আর তাই নিয়ে ছুটে এসেছে কাসেদকে বলতে। বলতে নয় ঠিক, বকতে। কিন্তু কেন? কাসেদ যদি শিউলিকে সত্যি ভালোবেসে থাকে, তাতে জাহানারার এত মাথা ব্যথা কেন? ভাবতে গিয়ে হঠাৎ যেন একটু আলোর সন্ধান পেল কাসেদ। জাহানারা ভালোবাসে ওকে। শিউলি যা বলেছে সব মিথ্যে। এত অস্থিরতার মধ্যে কিছুক্ষণের জন্য মনটা ভালো হয়ে গেল ওর। বেশ হালকা বোধ করলে সে। কাল বিকেলে অফিস থেকে বেরিয়ে জাহানারাদের বাসায় যেতে হবে তাকে। ওকে বুঝিয়ে বলতে হবে সব। তুমি যা ভেবেছ তার সবটুকু মিথ্যে জাহানারা। শিউলির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। যদি কিছু থেকে থাকে সে তো তোমার সঙ্গে। আমি তোমাকে ভালোবাসি জাহানারা। না, তা হয় না। মাস্টার সাহেবের সঙ্গে আমাদের বিয়ে সব ঠিক হয়ে গেছে। জাহানারা অটল। না জাহানারা, একবার চেয়ে দেখো, আমি তোমাকে ভালোবেসে যে নিঃশেষ হয়ে গেলাম। আমি একটি মেয়ে কজনকে ভালোবাসবো বলুন তো? শুধু আমাকে জাহানারা। কাসেদের গলার স্বর কাঁপছে, বুকের নিচে যন্ত্রণা। বাইরে কাক ডাকছে, বোধহয় ভোর হয়ে এলো। বিছানা ছেড়ে উঠে বসল কাসেদ। চোখ জোড়া জ্বালা করছে, মাথা ঘুরছে, সারা দেহে ঘাম করছে ওর। মা আর নাহার চাপা স্বরে কথা বলছে পাশের ঘরে। ভোর হওয়ার অনেক আগে ঘুম থেকে ওঠে ওরা। সাংসারিক আলাপ আলোচনাগুলো বিছানায় শুয়ে শুয়ে এ সময় সেরে নেয়। কলতলায় গিয়ে অনেকক্ষণ ধরে মাথায় জল ঢালল কাসেদ। মাথা তুলতে দেখে নাহার তোয়ালে হাতে পেছনে দাঁড়িয়ে। হাত বাড়িয়ে তোয়ালেখানা ওকে দিল নাহার। আস্তে করে বলল, সাবান এনে দেব? তোয়ালেখানা হাতে নিয়ে কাসেদ বলল, না। নাহার আর দাঁড়াল না, যেমন নিঃশব্দে এসেছিল তেমনি চলে গেল। সে ঘরে এলে মা শুধালেন, কিরে, আজ এত সকাল সকাল উঠলি যে? কাসেদ সংক্ষেপে বলল, এমনি। বেলা 9টার সময় অফিসে যাবার জন্যে বেরুচ্ছে। মা কাছে ডাকলেন, পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বুলালেন ওর। বললেন, আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি বাবা, আমার কেমন যেন লাগছে। কাসেদ বলল, ভেবো না মা, তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। মা ম্লান হাসলেন। বাসা থেকে বেরিয়ে খানিকটা পথ এসেছে, একখানা রিকশা এসে থামল সামনে। শিউলি বসে মিটমিটি হাসছে সে। মুহূর্তে বিগত বিকেলের কথা মনে পড়ে গেল কাসিদের। বাহ, বেশ তো। রিকশা থেকে দ্রুত নেমে এসে শিউলি বলল, আমি এলাম বাসায় আর আপনি চলে যাচ্ছেন? আপনার কোনো বাঁধন নেই, আমাকে অফিসে চাকরি করে খেতে হয়। যথাসম্ভব গম্ভীর হবার চেষ্টা করল কাসেদ। শিউলি বলল, সে আমি জানি, আর এও জানি আপনি একজন অনুগত কেরানি, কাজ ফেলে বসে থাকেন না। মিষ্টি করে কথাটা বলল সে, বলে হেসে উঠল তার স্বভাব সুলভ ভঙ্গিতে। কাসেদ তেমনি গম্ভীর স্বরে বলল, বাসায় মা আছেন, নাহার আছে, যান না, ওদের সঙ্গে গল্প করে বেশ কিছুটা সময় কাটবে আপনার। আমি ওদের কাছে আসিনি, তা আপনি জানেন। শিউলির কণ্ঠস্বর সহসা পাল্টে গেল। কাসেদ ইতস্তত করে বলল, তাহলে কার কাছে এসেছেন? তাও আমাকে বলতে হবে। ভ্রুজোড়া বিস্তৃত করে অপূর্ব ভঙ্গিতে হাসল শিউলি। তাহলে শুনুন, আমি আপনার কাছে এসেছি এবং আপনার কাছেই আসি। কিন্তু কেন? উত্তেজিত গলায় কাসেদ শুধালো, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যার জন্য আপনি আমার কাছে আসতে পারেন? সারা মুখ কালো হয়ে গেল শিউলির। ঠোঁটের কোণে একসুতো হাসি জেগে উঠল ধীরে ধীরে। তারপর সে হাসি অতি সূক্ষ্ম ঢেউ তুলে ছড়িয়ে পড়ল তার সম্পূর্ণ ঠোঁটে, চিবুকে, চোখে, সারা মুখে। শিউলি মৃদু গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া না করে আসুন, রিকশায় উঠুন। ভয় নেই, আপনাকে নিয়ে আমি কোথাও পালিয়ে যাব না। অফিসে নামিয়ে দিয়ে আমার হোস্টেলে ফিরে যাব। কাসেদ বলল, আমি রোজ হেঁটে যাই, আজও যেতে পারবো। শিউলি বলল, দেখুন, মেয়ে মানুষের মতো রাগ করবেন না, উঠুন, রিকশায় উঠুন। শিউলির চোখের দিকে তাকিয়ে এবার আর না করতে পারল না কাসেদ। নীরবে উঠে বসল সে।
রিকশাওয়ালাকে যাবার নির্দেশ দিয়ে শিউলিও উঠে বসল পাশে। আজ একটু ছোট হয়ে বসতে চেষ্টা করল কাসেদ। শিউলির গায়ে গা লাগতে পারে সেই ভয়ে। শিউলি আর চোখে এক পলক দেখে নিয়ে মৃদু হাসল। হেসে বলল, আপনারা পুরুষ মানুষগুলো এত সহজে বদলে যেতে পারেন যে কি বলবো। কাসেদ চুপ করে থাকবে ভেবেছিল, কিন্তু জবাব না দিয়ে পারল না। অন্য পুরুষের কথা আমি বলতে পারবো না, নিজে আমি সহসা বদলাই নে। আমি যা ছিলাম তাই আছি, তাই থাকব। তাই না কি? চোখ জোড়া বড় বড় করে ওর দিকে তাকালো শিউলি। শুনে বড় খুশি হলাম, কিন্তু জনাব, একটা কথা যদি জিজ্ঞেস করি তাহলে রাগ করবেন না তো? মুখ টিপে হাসছে শিউলি। কাসেদ বলল, বলুন। ক্ষণকাল চুপ করে থেকে শিউলি ধীরে ধীরে বলল, সেদিন বিকেলে সেই একসঙ্গে রিকশায় চড়ে হাতে হাত রেখে বেড়ানো আর মাঝে মাঝে একটা কি দুটো কথা বলা, এর সবটুকুই কি মিথ্যা? মুখখানা নুইয়ে ওর চোখে চোখে তাকাতে চেষ্টা করল শিউলি। সহসা কোনো উত্তর দিতে পারল না সে। একটু পরে কি ভেবে বলল, আপনি যা ভাবছেন সে অর্থে মিথ্যে। আমি কি ভেবেছি আপনি বুঝলেন কি করে? কারণ আমি শুনেছি সব। কাসেদ বিরক্তির সঙ্গে বলল, জাহান্নারা এসেছিল বাসায় কাল বিকেলে। শিউলি হঠাৎ গম্ভীর হয়ে গেল। অনেকক্ষণ চুপচাপ কি যেন ভাবল সে। রিকশাটা কাসেদের অফিসের কাছাকাছি এসে পৌঁছেছে। শিউলি আস্তে করে বলল, সেদিন আপনি একটা অনুরোধ করেছিলেন, আমি রেখেছিলাম। আজ আমার একটা কথা আপনি রাখবেন? ওর কণ্ঠস্বরে আশ্চর্য আবেগ। নড়ে চড়ে বসে কাসেদ শুধালো, কি কথা বলুন? শিউলি ধীর গলায় বলল, আজ বিকেলে আমি নিউ মার্কেটের মোড়ে অপেক্ষা করব। আপনি আসবেন? কিছু কথা আছে আপনার সঙ্গে। আসবেন তো? রিকশা থেকে নেমে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাসেদ। তারপর মৃদুস্বরে বলল, চেষ্টা করব। চেষ্টা করব নয়, অবশ্যই আসবেন। ততক্ষণে অফিসের দোরগোড়ায় পা দিয়েছে কাসেদ। শিউলি রিকশা নিয়ে তখনও দাঁড়িয়ে রইল না, চলে গেল। একবার ফিরেও দেখল না সে। অফিসে এখন আর সে উত্তেজনা নেই, সব শান্ত। মকবুল সাহেব পক্ষাঘাত রোগে এখনও বিছানায় পড়ে আছেন। ভালো হবার কোনো সম্ভাবনা নেই। পরস্পরের কাছ থেকে শোনা যায় আজকাল আর আগের সে আর্থিক অনটন নেই তার। বড় সাহেবের শ্বশুর এখন বেশ সুখেই আছেন। বড় সাহেবও বেশ সুখী। রোজ দুপুরে মকবুল সাহেবের মেয়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসে তার জন্যে। পরনের সুন্দর একখানা শাড়ি, মাথায় ছোট একটা ঘোমটা, হাতে একটা টিফিন ক্যারিয়ার, পায়ে পাতলা স্যান্ডেল। নিঃশব্দে মেয়েটি উঠে আসে ওপরে। হালকা পায়ে সে এগিয়ে যায় বড় সাহেবের কামরার দিকে। তারপর দুজনে একসঙ্গে খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে নীরবে আবার বাড়ি ফিরে যায় মেয়েটি। প্রথম প্রথম অফিসের সবাই মুখ টিপে হাসত। চাপা ঘরে আলোচনা চলত ওদের। আজকাল তাও বন্ধ। শুধু মেয়েটি যখন আসে আর সামনে দিয়ে হেঁটে বড় সাহেবের ঘরের দিকে এগিয়ে যায়, তখন কি একটা অস্বস্তিতে ভোগে কাসেদ। ইচ্ছে করে মেয়েটিকে দেখতে, কিন্তু ও যখন আসে তখন ওর মুখের দিকে তাকাতে গিয়েও পারে না সে। কোথা থেকে একটা জড়তায় এসে সারা দেহ গ্রাস করে নেয় ওর। মেয়েটি ওর বউ হতে পারত। ইচ্ছে করলে ওকে বিয়ে করতে পারত কাসেদ। হয়তো ওকে নিয়ে বেশ সুখী হতে পারত সে। আজ বড় সাহেবের জন্য খাবার নিয়ে আসে, সেদিন কাসেদের জন্য আসত মেয়েটি। দুজনে একসঙ্গে খেতে ওরা। কথা বলতো, গল্প করত, কত না আলাপ করত খেতে বসে। কিন্তু জাহানারা, জাহানারা, এ কি করলে তুমি? অফিসের কাজ করতে বসে একটুও মন বসল না ওরা। গতদিন বিকেলের ছবিটা বারবার ভেসে উঠছে চোখে। টাইপরাইটারটা একবার কাছে টেনে নিয়ে আবার দূরে ঠেলে দিল সে। হঠাৎ সামনের টেবিলের ওপর বিছানো কাগজের দিকে চোখ পড়তে চমকে উঠল কাসেদ। জাহানারার নাম লিখে সম্পূর্ণ কাগজটা ভরিয়ে তুলেছে সে। চারপাশে দ্রুত তাকিয়ে নিয়ে একটা কলম দিয়ে ধীরে ধীরে নামগুলো কেটে ফেলল সে। কাটতে গিয়ে একটুখানি স্নান হাসল সে। ওর জীবনের থেকেও জাহানারার নামটাকে হয়তো এমনি করে কেটে ফেলতে হবে একদিন। অফিস থেকে বেরোবার আগে মন স্থির করে নিয়েছিল কাসেদ, বিকেলে যাবে জাহানারার ওখানে। কাল যে ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে সে চলে এসেছে তা দূর করে আসবে আজ। যে কথাটা এতদিন বলেনি, বলতে গিয়েও পিছিয়ে এসেছে আজ, সে কথাটা ওকে খুলে বলবে সে।
হয়তো হাসবে জাহানারা, শব্দ করে হেসে উঠবে, তবু বলবে কাসেদ, যা হবার হোক। জীবনের একটা চরম সিদ্ধান্ত নিতে চায় সে। জাহানারাদের বাসার বারান্দায় দাঁড়িয়ে ওর মনে হল, কে জানে হয়তো আজ এখানেই শেষ আশা। বুড়িটা বাচ্চা কোলে নিয়ে বারান্দায় বসেছিল। ডেকে এনে ওকে বসালো ভেতরে। বলল, ময়েন, উনি ওপরে আছেন, খবর দিয়ে গিয়া। বলে সে চলে গেল ভেতরে। সেই যে গেল, অনেকক্ষণ আর তার দেখা নেই। একা ঘরে বসে বসে ক্লান্তি বোধ করল সে। উঠে দাঁড়িয়ে বারকবার পায়চারি করল, বসল, আবার উঠে দাঁড়াল। জাহানারা এলো না এলো সেই বুড়ি। ওর মুখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে থেকে শুধালো, আপনার নাম কি? কাসেদ নাম বলতে আবার ভেতরে চলে গেল বুড়ি। আবার সব চুপ। অনেকক্ষণ হলো কারোর আসার লক্ষণ দেখা গেল না। চোখ মেলে প্রতিনিয়ত দেখা দেওয়াল আর কড়িকাঠগুলো দেখতে লাগল কাসেদ। কিভাবে জাহানারার সঙ্গে আলোচনা করা যেতে পারে মনে মনে একবার তার মহড়া করে নিল। তবু কেউ আসে না। অবশেষে এলো। জাহানারা নয়, বুড়িটিও নয়, ওদের বাচ্চা চাকরটা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কাসেদ। চাকরটা মৃদু হেসে বলল, আপাজানের শরীর খারাপ, আজ দেখা হবে না, অন্যদিন আসতে বলেছে। শরীর খারাপ বলে নিচে নেমে এসে একবার কাসেদের সঙ্গে দেখাও করতে পারল না জাহানারা। এর আগে জোর নিয়েও ওর সঙ্গে বাইরে বেরিয়েছে সে। কাসেদ নিষেধ করলেও আমল দেয়নি। আর আজ কথাটা সহসা বিশ্বাস হতে চাইল না ওর। চাকরটা মৃদু হেসে চলে গেল ভিতরে। হাসল না, যেন বিদ্রুপ করে গেল ওকে। আবার একা। ঘরের মধ্যে বাড়ি কয়েক পায়চারি করল কাসেদ। ভালো লাগছে না। বারবার করে মনে হলো জাহানারা আজ ইচ্ছে করে অপমান করল তাকে। সে কোনো অপরাধ করেনি, তবু তাকে শাস্তি দিল জাহানারা। কাসেদের মনে হলো পুরো দেহটা জ্বলছে ওর। অপমান আর অনুশোচনার তীব্র জ্বালা যেন পাগল করে তুলেছে তাকে। কেন ওকে ভালোবাসতে গেল সে? সামান্য ভদ্রতা আর সহজ মানবিক বৃত্তিগুলোও হারিয়ে ফেলেছে জাহানারা। অতি নিচে নেমে গেছে সে। ওর তুলনায় সালমা অনেক বড়, অনেক উদার মনের মেয়ে সে। দেখতে শুনতেও সে খারাপ নয়। প্রাণ ভরে কাসেদকে ভালোবাসত সালমা। মুহূর্তের জন্যে কাসেদের মনে হলো সালমার ডাকে সেদিন সাড়া না দিয়ে মস্ত বড় ভুল করেছে সে। আর শিউলির কথা মনে হতে কাসেদের মনে পড়ল সন্ধ্যার আগে আগে শিউলি ওর জন্য অপেক্ষা করবে বলেছে নিউ মার্কেটের মোড়ে। শিউলির পাশে জাহানারাকে আজ অনেক ছোট মনে হলো কাসেদের। শিউলির হাসি, কথা, আলাপের ভঙ্গি আর বাচ্চা মেয়ের মতো ব্যবহার সব সুন্দর,